চাহিদা বিধি, চাহিদা শুরু করছিলাম, চাহিদা সংখ্যাটা কতদিন দিয়েছিলাম, চাহিদা বিধির সংখ্যাটা দিয়েছিলাম, চাহিদা বিধির ব্যতিক্রম এই পর্যন্ত আলোচনা করছিলাম। এখন আমরা চাহিদা বিধিটাকে চাহিদা সূচির সাহায্যে প্রকাশ করব। চাহিদা বিধিকে চাহিদা সূচিতে যখন আমরা নেব তখন আমাদের একটা টেবিল আকারে, সেটা তালিকা আকারে এই সাধারণত দেখানো হয়। চাহিদা বিধিটা কী ছিল? চাহিদা বিধিটা আর কিছুই নয়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে এবং দাম কমলে তার চাহিদা বাড়ে। এই যে দাম এবং চাহিদা, এই দুটোর বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। এখন তালিকার মধ্যে এই জিনিসটা আরও ক্লিয়ারলি বোঝা যাবে এই কী করে একটি দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমতে পারে। তারপরে এই তালিকাটাকে বা এই সূচিটাকে আমরা রেখাচিত্রের সাহায্যেও ব্যাখ্যা করতে পারি। তো এখানে আমরা প্রথম কলামে নিলাম দ্রব্যের দাম, যেটা পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। দ্বিতীয় কলামে চাহিদা, যেটা ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো কোনো দ্রব্যের দাম মনে করলাম 2 টাকা, তখন তার চাহিদা ধরে নিলাম 6 একক। দ্রব্যের দাম বাড়লো, 2 থেকে 4 হলো। তো দ্রব্যের দাম যে বাড়লো, এই দামটা বাড়ার কারণে বাজারে যারা ক্রেতা আছে, ভোক্তা আছে, যারা দ্রব্য কিনতে গিয়ে তাদের যে বাজেট আছে সেই বাজেট দিয়ে আগের পরিমাণ দ্রব্য কিনতে পারবে না, কারণ দামটা বেড়ে গেছে। তখন তারা দ্রব্যটা কম কিনবে, সেই জন্য চাহিদা কমে গেল, 4 হয়ে গেল। দ্রব্যের দাম যদি আরও বেড়ে যায়, 4 থেকে 6 হয়, তো স্বভাবতই আরও কমে যাবে, তাদের চাহিদা কমে 2 হলো। এই মোটামুটি বেসিক বিষয়। বিধিতে যে বিষয়টা ছিল দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এই সিম্পল বিষয়টাকে এই তালিকার সাহায্যে দেখানো যাচ্ছে অথবা গেল। এখন আসো আমরা সেটা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। রেখাচিত্রের মধ্যে লম্বকের মধ্যে দাম পি দ্বারা প্রকাশ করা হচ্ছে, স্বাধীন ভেরিয়েবল। ভূমি অক্ষে আছে দ্রব্যের চাহিদা, ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই দুটো অক্ষ মধ্যে দুটো ভেরিয়েবল আছে। পি দ্রব্যের দাম স্বাধীন ভেরিয়েবল, যে নিজে নিজেই পরিবর্তন হয়, এবং পি দ্রব্যের দাম পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়, সেটা অধীন ভেরিয়েবল, সেটা আছে ভূমি অক্ষে। এখন আমরা বাম দিকে যে তালিকা ছিল, এই তালিকায় দ্রব্যের দাম দেখতে পেলাম প্রথমে 2 টাকা। তো ভূমি অক্ষে দ্রব্যের লম্ব অক্ষে 2 টাকা নিলাম। সেই বাম দিকের 2 টাকা দামের সাথে এসে চাহিদা 6। তো ঠিক আছে, চাহিদা 6 এখানে দেখতে পেলাম, বেসিক বিষয়। এই 2 এবং 6 দুটো কম্বিনেশন করলে পরে আসে পয়েন্ট এ। পয়েন্ট দ্বারা দেখাচ্ছে বাম দিকের তালিকার 2 টাকা দামে 6 একক চাহিদার পরিমাণ। ওকে, তালিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 টাকা থেকে দাম কমে দাম বেড়ে 4 টাকা হলো। তো ওকে, এখানে দাম বাড়লো, লম্বককে দেখালাম। তো দাম বাড়লে স্বভাবতই চাহিদা কমে যাওয়ার কথা। আগে আসছিল 6 একক, এখন 6 একক থাকবে না, কমে হয়ে গেল ওই তালিকার 4 একক এবং 4 টাকা দামে 4 একক। এই দুটোর কম্বিনেশন বি পয়েন্ট দ্বারা প্রকাশ করা হচ্ছে। ঠিক বাম দিকে আরেকটি ভেরিয়েবল, আরেকটি ডাটা রয়েছে 6। তবে দামটা যদি বেড়ে আরও 6 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে স্বভাবতই চাহিদা কমে যাওয়ার কথা। বাম দিকে শিফট করবে চাহিদাটা, ভোক্তার চাহিদা বাম দিকে শিফট করে এই 2 এককে নেমে আসলো। এই দুটোর কম্বিনেশন আমি যদি নেই, তাহলে পয়েন্ট সি দ্বারা প্রকাশ করা গেল। এই যে 3টি পয়েন্ট, এই 3টি পয়েন্ট এই দাম এবং চাহিদার কম্বিনেশন। এখন আমরা 3টি পয়েন্ট যোগ করে ফেলি। এই 3টি পয়েন্ট যোগ করে পর একটি স্ট্রেট লাইন রেখা আসলো। এই স্ট্রেট লাইন রেখা ডি রেখা, মানে ডিমান্ড কার্ভ। ডি দ্বারা ডিমান্ড মানে চাহিদা রেখা। এই যে ডিডি রেখাটা এখানে লক্ষ্য করো, সেটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। তো বাম থেকে ডান দিকে যদি কোনো রেখা নিম্নগামী হয়, তাহলে ওই দুটো অক্ষ, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষের মধ্যে যেই ভেরিয়েবল থাক না কেন, সেই দুটো ভেরিয়েবলের মধ্যে ঋণাত্মক সম্পর্ক নির্ণয় করে, মানে এই বিপরীতমুখী সম্পর্ক নির্ণয় করে। তো আমরা চাহিদা বিধিতেও তো দেখছিলাম দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, একটা বাড়লে আরেকটা কমে। তো এই যে বাম দিকে ডান দিকে নিম্নগামী রেখা আসলে সেটাই নির্দেশ করছে। এই মোটামুটি ছিল চাহিদা বিধি, চাহিদা সূচি এবং সূচি থেকে চাহিদা রেখা। এই পর্যন্ত আমরা ক্লিয়ার করে ফেললাম। এখন আসো চাহিদা বিধির ব্যতিক্রম বা সীমাবদ্ধতা কী সেটা একটু বোঝার চেষ্টা করি। চাহিদা বিধির ব্যতিক্রম মানে এই চাহিদা বিধিটা কোন সময় গিয়ে কার্যকর হবে না, এটাই বোঝাচ্ছে। তো চাহিদা বিধিতে যে বিষয়টা ছিল, বেসিক বিষয়টা ছিল, সেটা ছিল দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। তো ব্যতিক্রম মানে দাম বাড়লে চাহিদা কমবে না, আবার দাম কমলে চাহিদা বাড়বে না, ওইটা বোঝাচ্ছে। দেখি কোন কোন ক্ষেত্রে সেটা ঘটে। আয়ের পরিবর্তন,
ক্রেতার যদি আয় বেড়ে যায় তাহলে আমরা কী দেখি, তখন সে বাজারের থেকে দ্রব্য সামগ্রী কেনার ক্ষমতা বেড়ে যায়, ক্রয় ক্ষমতা বেড়ে যায়। তো দ্রব্যের দাম বাড়লো, সেক্ষেত্রে কী হলো, ক্রেতা চাহিদা কমে যাওয়ার কথা, দাম বাড়ার সাথে সাথে যদি ক্রেতার আয়টাও বেড়ে যায় তাহলে তার কাছে ওই দ্রব্যের চাহিদা কমবে না, সে বুকটা কমাবে না, কারণ তার আয় বেড়ে গেছে। সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম, সম্পর্কিত দ্রব্যগুলো কী কী, এগুলো চিহ্নিত করি। দুটো দ্রব্য আছে, পরিবর্তক দ্রব্য, আরেকটি হলো পরিপূরক দ্রব্য। পরিবর্তক দ্রব্যগুলো এইগুলো যেগুলো একটির পরিবর্তে আরেকটি নেওয়া যায়। তুমি বাজারে চা খেতে গিয়ে চা পেলা না, কফি খেতে পারবা। কোল্ড ড্রিঙ্কস, পেপসি কিনতে গিয়ে যদি পেপসি না পাও তাহলে কোকাকোলাও কিনতে পারো। এগুলো হলো পরিবর্তক দ্রব্য। যে কোনো কারণে চায়ের দামটা যদি বেড়ে যায়, তো অন্যদিকে আছে পাশে আছে কফির দোকান, কফি শপ আছে, তো কফি শপের দাম আগের যে অবস্থায় থাকলেও ওই চায়ের ক্রেতারা কফি শপে চলে গেলো, দাম বাড়লো চায়ের কিন্তু কফির চাহিদাটা বেড়ে গেলো। এইসব ক্ষেত্রে এই বিধিটা কার্যকর হয় না। পরিপূরক দ্রব্য, কিছু দ্রব্য আছে, এখানে বানানটা ভুল হয়েছে, সরি, পরিপূরক তোমরা পড়ে নিও। পরিপূরক দ্রব্য হলো কম্বাইন্ড গ্রুপস অফ গুডস, মানে একটি দ্রব্য নিলে আরেকটি নিতেই হয়। যেমন কি গাড়ি কিনলে অবশ্যই পেট্রোল অথবা গ্যাসের প্রশ্নটা চলে আসবে। তুমি যদি চা কিনতে চাও তাহলে চিনি কিনলে হবে না, চা পাতা কিনতে হবে, দুধ কিনতে হবে। তো গাড়ির দামটা যদি বেড়ে যায় তো স্বভাবতই পেট্রোলের চাহিদা কমে যাবে, কারণ গাড়ি কেনা কমিয়ে ফেলবে ক্রেতারা, তখন পেট্রোল অথবা গ্যাস যেগুলো আছে সেগুলোর চাহিদা কমে যাবে। তো এইসব ক্ষেত্রে বিধিটা কার্যকর হচ্ছে না। ভোক্তার রুচি পছন্দের পরিবর্তন, আমরা জানি যে ভোক্তার রুচি কোনো দ্রব্যের প্রতি তার যদি কোনো ব্র্যান্ডের প্রতি কোনো রুচি থাকে অথবা তার পছন্দ থাকে তাহলে সেটা সে দাম দিয়ে নির্ধারিত করে না এবং তার কাছে দ্রব্যের দাম বাড়লো চাহিদা কমবে না, এটা বোঝাচ্ছে। অভ্যাসগত দ্রব্য, কিছু কিছু দ্রব্য আছে অভ্যাস, যেমন অভ্যাসের কারণে ক্রেতা ওই দ্রব্যটা ছাড়তে পারে না, যেমন ধূমপায়ীর কাছে সিগারেটটা অভ্যাসের দ্রব্য, দাম বাড়লেও তার চাহিদা কমবে না, এসব ক্ষেত্রে এটা কার্যকর হচ্ছে না বিধিটা। সময়ের পরিবর্তন, আমরা জানি যে সময়ের কারণে কোনো দ্রব্যের চাহিদাটা চেঞ্জ হয়ে যায়, যেমন শীতকালে কোল্ড ড্রিঙ্কসের চাহিদাটা কমে যায় এবং গরমকালে শীতের যে ভারী পোশাক আছে সেগুলোর চাহিদা থাকে না, এগুলোর দাম কমলে তখন আর বাড়বে না। এগুলো সময় দ্বারা নির্ধারণ করা হয় সাধারণত। অবস্থানগত কারণ, অবস্থানগত কারণ হলো অনেক সময় মহামারী অথবা অন্য কোনো কারণে ওই এলাকায় সাধারণত চাহিদা বিধিটা কাজ করে না। যেমন কিছুদিন আগেও তোমরা দেখছো যখন লকডাউন ছিল করোনার কারণে, তখন কিছু কিছু এলাকায় দুধের এবং ডিমের দামটা কমে গিয়েছিল। মহামারী, কলেরা অথবা করোনা এগুলোর কারণে ওই এলাকাতে তখন দ্রব্য সামগ্রীর দাম কমলে তার চাহিদা বাড়বে না, এটা অবস্থানগত কারণ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কিছু কিছু দ্রব্য আছে সেগুলো অবশ্যই এগুলোর দামের সাথে তার ব্যবহার ডিপেন্ড করে না, এগুলো ব্যবহারটা তার প্রয়োজন অনুসারেই করতে হয়। যেমন লবণ অথবা ঔষধ, তরকারি আনতে গেলে অবশ্যই লবণের যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। এখন দাম বাড়লেও কমলেও ওই লবণের কম বেশি করা যাবে না। ঔষধ, একজন রোগীর কাছে তার ওষুধের চাহিদা যখন রোগ আসবে তখন সেটা দ্রব্যের ওই ওষুধের দাম বাড়া কমার উপরে ডিপেন্ড করে না, এসব ক্ষেত্রে সাধারণত কার্যকর হয় না। ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা, এটি বেশি দেখা যায় শেয়ার মার্কেটে এবং এই গুজবও বটে, অথবা ক্রেতা যদি মনে করে কোনো দ্রব্যের দাম ভবিষ্যতে বাড়বে তাহলে বর্তমানে সে আজকে দাম বাড়া সত্ত্বেও আজকে বেশি কিনবে, কারণ স্টক করবে করে। আবার ক্রেতা যদি মনে করে ভবিষ্যতে আরও কমে যাবে তাহলে বর্তমানে যে দামটা কমলো তখন তার চাহিদা বাড়বে না, সে চুপ করে বসে থাকবে, আরও দাম কমলে পরে সে কিনবে। এটা এই গুজবটা কিছুদিন আগে তোমরা দেখেছো, লবণ গুজব। সন্ধ্যার সময় রিউমার চড়াইছিল লবণ এই শর্ট মেরে দিচ্ছে, 30 টাকা লবণ 100 টাকা দিয়ে মানুষ কিনছে, 200 টাকা দিয়েও কিনতে গেছে। তো এইটা হলো ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা। ক্রেতা যদি মনে করে তাহলে এই তার মনে করার কারণে তখন সে আর চাহিদা বিধির মধ্যে থাকবে না। ক্রেতার যোগ্যতা, অনেক সময় দ্রব্যর দামটার দ্বারা ক্রেতা মনে করে সেটার কোয়ালিটি, সে মনে করে দ্রব্যের দাম বেশি তো দ্রব্যটা ভালো, তো সে গিয়ে বেশি দামের জিনিসটা কিনবে। এগুলো সাধারণত করে মনে করো লন্ডন থেকে, আমেরিকা থেকে, বিদেশ থেকে কোনো কেউ আসছে, সে মার্কেটে গিয়ে প্রথমে দামিটার দিকে তাকাইবে, কোয়ালিটির দিকে তাকাইবে না, এটা হলো ক্রেতার যোগ্যতা। বিলাসজাত পণ্য ভোগের ক্ষেত্রে, বিলাসজাত দ্রব্য, আমরা জানি বিলাসজাত দ্রব্য বাসায় থাকলে অথবা এই কারো কাছে বিলাসজাত দ্রব্য থাকলে তার সামাজিক স্ট্যাটাস অথবা এগুলা বেড়ে যায়। সেই জন্য বিলাস দ্রব্যের দাম যত বাড়বে ক্রেতা ওই দামি দ্রব্যটাই কিনে তার করে রাখতে চাইবে সামাজিক স্ট্যাটাসের জন্য। গিফেন দ্রব্য, গিফেন দ্রব্য বলতে আসলে কোনো দ্রব্য নেই। একজন ভদ্রলোক, ওনার নাম গিফেন, তিনি একটা তথ্য দিয়েছিলেন, সেই জন্য
ওইটা গিফেন দ্রব্য। বাজারে গিয়ে যদি খোঁজাও গিফেন দ্রব্য তাহলে আসলে কোনো উত্তরই হবে না। তো গিফেন ভদ্রলোক কী বললেন যে সমাজের নিম্ন শ্রেণীর আয়ের মানুষেরা, যাদের আয়ের পুরোটাই বুকের পিছনে ব্যয় হয়ে যায়, সঞ্চয় তাকেই না, যেমন দিনমজুর, রিক্সাওয়ালা, টেলা, দিন আনে দিন খায়, তাদের ক্ষেত্রে ওই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো সেগুলোই বুক করবেই এবং তাদের বিলাসজাত দ্রব্য বুক করার কোনো সম্ভাবনা থাকে না। তো সেই ক্ষেত্রে যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায় তো সে তার বুকের পরিমাণ কমাতে পারবে না। দাম বাড়লেও তার বুকের পরিমাণ কমানো সম্ভব হবে না, কারণ সেগুলো যারা জীবন ধারণ করা সম্ভবই নয়। সেই জন্য সমাজের নিম্ন শ্রেণী আয়ের মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লেও তাদের সেই দ্রব্যের চাহিদা কমে না। আর একটা সেবেল ব্যবধান দ্রব্য। ব্যবধান দ্রব্যটার কিছুই নয়, ওই বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে অথবা দামি কোনো দ্রব্যের ক্ষেত্রে তার দাম বাড়লে চাহিদা বাড়ে, ওইটা ওই বিলাসজাত দ্রব্য যা এটাই বোঝাচ্ছি, এখানে অন্য কিছু নয়। তো এই কয়েকটা দেখলাম ব্যতিক্রম। এইসব কারণে চাহিদা বৃদ্ধিটা পরিবর্তন হচ্ছে না। চাহিদা বৃদ্ধির যে বেসিক বিষয়টা ছিল, দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, এই বিষয়টা তখন আর টিকবে না। যদি এই বিষয়গুলো 13টা বিষয় আমি এখানে তুলে দিলাম, এগুলো যদি চলে আসে তাহলে চাহিদা বৃদ্ধি আর কাজ করে না। এই চাহিদা বৃদ্ধি, এই বিষয়গুলো অপরিবর্তিত থাকলে এগুলোই হলো অন্যান্য অবস্থা। শুধুমাত্র এই বিষয়গুলো অপরিবর্তিত থাকলে পরে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়তে পারে। এই মোটামুটি চাহিদা বৃদ্ধি সংক্রান্ত বিষয়টা ছিল।